আচ্ছা, এখন দেখো রেকর্ডিং এ আছে। আগেরটা কি ছিল না নাকি? স্যার আগের পার্টটা আসেনি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা রেকর্ডে রাখি। তোমরা নেক্সট টাইম থেকে খেয়াল করো আর কি রেকর্ড অন করা আছে কিনা। তাহলে যেটা আমরা আর একটু ব্রিফলি বলি, যারা পরে এটা আবার বারবার চালিয়ে দেখতে চাবা তাদের জন্য আমরা আবার বলি যে একটা বিম আছে তোমার যার ডাইমেনশন হলো 200 × 300 মানে হলো যে তোমার বিমের উইডথ হচ্ছে 200 এবং হাইট হচ্ছে 300। ঠিক আছে, এই হচ্ছে তোমার বিমের ডাইমেনশন। এই বিমটা একটা বিল্ডিং এর ছাদের প্যারাপেট ওয়ালের উপরে এক জায়গায় এখানে সিটিং দেওয়া আছে, যার ফলে তার বিল্ডিং এর বাইরে ওভারহ্যাং আছে 2.5 মিটার এবং ভিতরের দিকে সে আছে 1 মিটার। ঠিক আছে, এই হলো তার ডাইমেনশনাল ডিটেইল এবং ক্রস সেকশনাল ডিটেইল যেটা বলা হয়েছে। যে প্যারাপেট ওয়ালের উপরে বসে আছে সেই প্যারাপেট ওয়ালের উইডথ হচ্ছে 200 mm এবং একে ছাদের সাথে এই বিমটাকে অ্যাঙ্করিং করা হয়েছে। কিভাবে অ্যাঙ্করিং করা হয়েছে বলা হচ্ছে দুইটা 20 mm বোল্ট দিয়ে। একই সময় বলা আছে যে অ্যাট দ্য রুট অফ থ্রেড এগুলার সাইজ হচ্ছে 16 মিলিমিটার। তার মানে প্যাচ যেখানে কাটা হয়েছে সেটা সলিড 20 mm থাকবে না, থ্রেড কাটার ফলে ওটা নেট ডায়ামিটার। সেই যে দেখো এই থ্রেড কাটার ফলে যেখানে একদম এই ভিতরের দাগটা এবং ভিতরের দাগটা, ঠিক আছে, সেখানে এটা এই যে দেখো ছোট ডি দেখানো আছে, এটা 16 mm নেমে আসে আর কি। এবং এটাকে এখানে যদি আমি ওজন তোলার চেষ্টা করি, এটা তো এরকম হয়ে কাত হয়ে পড়ে যেতে যাবে। বুঝতেই পারো যে আমরা একটা কার্নিশের মধ্যে একটা ছাদের দেওয়ালের যেগুলি ওয়ালগুলা উঁচু করা থাকে সেখানে যদি একটা কিছু বসায় বাইরের দিক থেকে একটা লোড দেই, এটা ঘুরে এইভাবে ঘুরবে আর কি, এইভাবে ঘুরে এরপর উল্টায় নিচে পড়ে যাবে। সেই পড়াটা প্রিভেন্ট করার জন্য এখানে অ্যাঙ্করিংটা করা আছে। কিভাবে এই বিম বসানো হলো, এই হলো বিমটা। এখান থেকে যদি কেটে দেখি আমরা, দুই পাশ দিয়ে দুইটা বোল্ট উঠে এসেছে যার হেডগুলা নিচে ছাদের মধ্যে ফিনিশিং লেভেলে আটকানো ছিল ঢালাইয়ের ভিতরে বা যেভাবেই হোক না কেন। দেন উপরে একটা প্লেট দেওয়া হলো যেটাতে ছিদ্র আছে এখানে এবং এখানে। তাইলে এই বিম বসালাম, দুই পাশে দুইটা বোল্ট আছে এবং তারপরে এই বিমের উপরে এই প্লেটটা এনে বসালাম। এই প্লেটটা এনে বসানোর পরে এই যে এই একটা ওয়াশার নিচের একদম যেটা, এবং এই একটা ওয়াশার এটা দেওয়া হলো। তারপরে নাট এনে ঘুরায় টাইট দিয়ে এটাকে আটকানো হলো। এখন যদি টান দাও এটা এরকম হতে পারবে না। ঠিক আছে, এখানে ওকে আটকায় রাখা হয়েছে। সো এই হলো ফিক্সিং ডিটেইলটা। তোমরা একটু এদেরকে অ্যাডমিট করে দিও। ঠিক আছে, এই হলো ফিক্সিং ডিটেইল। তাহলে ফিক্সিং ডিটেইল যদি এটা হয়ে থাকে, এখন কি হয়েছে দেখি যে এটা দিয়ে আমি নিচের থেকে 10 কিলো নিউটন পরিমাণ লোড ছাদের উপরে আনার চেষ্টা করতেছি। তাহলে আমরা ফার্স্ট ইয়ারে যেটা দেখেছিলাম সেটা হলো যে ফার্স্ট ইয়ারের সাথে যদি আমরা মিলাই, তাহলে তুমি কি বলতে পারো যে তোমার সে এইরকম একটা বিম আছে, এখানে একটা সাপোর্ট আর এখানে একটা সাপোর্ট আর এখানে হলো তোমার লোডটা। ঠিক আছে, এই হলো লোডটা। এই ডাইমেনশনগুলো আমাদের তো দেখতেই পাচ্ছি আমরা। ডাইমেনশন যেহেতু দেখতে পাচ্ছি, এই ডাইমেনশন হলো 2.5 মিটার, এই ডাইমেনশন হলো 1 মিটার। তাহলে এখানে দেখো 10 কিলো নিউটন যেহেতু লোড, আমি এখান থেকে যদি মোমেন্ট নেই বা সি পয়েন্ট থেকে যদি এটাকে লাইন ডায়াগ্রাম হিসেবে দেখি, আমরা যখন স্ট্রাকচারাল অ্যানালাইসিস করি, প্রবলেমগুলো সলভ করি, আমরা কি করি, সেন্টার লাইন বরাবর যে লাইনটা আসে সেই লাইন ডায়াগ্রামটা আঁকি এবং সেটার উপরে লোডগুলোকে পয়েন্ট লোড হিসাবে দেখাই। ডেফিনেটলি যে কোনো লোডই একটা সার্টেন উইডথ জুড়ে থাকে। পয়েন্ট লোড বলে প্র্যাকটিক্যালি কিছু নাই আর কি, সার্টেন একটা ডাইমেনশন থাকে। যেমন ছাদের যখন তোমার প্যারাপেট ওয়াল এদিকে বলা হচ্ছে 200 mm, তাহলে এখানে কন্ট্যাক্ট এরিয়াটা কত চিন্তা করো। যে তুমি মনে করো কন্ট্যাক্ট এরিয়াটা বুঝবা কিভাবে, ছাদের প্যারাপেটের মতো করে তুমি যদি আচ্ছা এটাকে আমি সিম্পল ভাবে একটু বোঝানোর জন্য আমার ভিডিওটা বরং শেয়ার করি। এখন দেখো, সে মনে করো এটা তোমার ছাদের প্যারাপেট ওয়াল। ঠিক আছে, দেখা যাচ্ছে আমার জিনিসটা আমি কি দেখাচ্ছি, এটা হলো আমার বিমটা। ঠিক আছে, তাহলে কন্ট্যাক্ট এরিয়াটা কি এবার খেয়াল করো। প্যারাপেট ওয়ালের উইডথ যদি হয় 200 এবং বিমের উইডথ যদি হয় তোমার দেখো 200, তাইলে কি হবে, এই জায়গাটা এই ডাইমেনশনটা হলো 200 এবং এই যে আমার এটা যদি বিম মনে করো, তাহলে এই তার এই ডাইমেনশনটা কত, এই ডাইমেনশনটা আছে 200। তার মানে বিমের উইডথ যদি হয় বি এবং প্যারাপেট ওয়ালের এখানে যে ডাইমেনশন সেটা দিয়ে যদি আমরা গুণ করি, সেখানে এখানের কন্ট্যাক্ট এরিয়াটা আমরা পেয়ে যাব। সো
কন্ট্যাক্ট এরিয়া যদি পেয়ে যাই, সেটা এখানে সার্টেন একটা এরিয়া আছে, তার যার এই যে উইডথ হচ্ছে 200, ওইদিকে ডাইমেনশন হচ্ছে এটা। তো এখানে আসলে কি আছে, বাকিদের ভিডিও অফ রেখো, আমরা এটাকে একটা, এই ভিডিও অফ করো তোমরা, রোল নাম্বার 39। তাহলে এইটা হচ্ছে একটা পয়েন্ট হিসাবে আমরা দেখাবো। তাহলে আমাদের এখানে রিঅ্যাকশন আর বি, এটা হলো আর সি, এবং রোল এখানে হচ্ছে তোমার আর ফোর্স এট ই 10 কিলোনিউটন। তাহলে কি করতে পারি, এখান থেকে যদি আমরা মোমেন্ট নেই, মোমেন্ট নিলে কি হবে, আর বি যদি এটাকে বলি, আর বি ইন্টু 1 সমান সমান কত হবে তোমার 10 ইন্টু মোমেন্টাম 2.5। এটা হলো কি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হলো ক্লকওয়াইজ। তাহলে মাইনাস আর বি ইন্টু 1 ইজ প্লাস 10 ইন্টু 2.5 সমান সমান কত, 0। তাহলে আরবি আসলো কত, এবার আমাকে বলো, ক্যালকুলেটর যেহেতু নিয়ে বসেই আছো। আরবি ইন্টু 1 সমান সমান আসতে 2.5, 25 কিলোনিউটন। তাহলে আরবি হয়ে গেল একবারে কত বলো, স্যার 25 কিলোনিউটন। 25 কিলোনিউটন আরবি পাওয়া গেল। এখন যদি আমি এই পয়েন্ট থেকে মোমেন্ট নেই, তাহলে কি লিখবো, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট বি ইজ ইকুয়াল টু 0। তাহলে বি এর রেসপেক্টে তোমার এটা কত মোমেন্ট দেয়, 3.5 ইন্টু 10 মানে 35 ক্লকওয়াইজ, মাইনাস 25 ইন্টু 1, এই তো সমান সমান 0। তাইলে কি আসতেছে তোমার আরসি কত আসতেছে, আরসি হলো তোমার 35 মাইনাস 25, তাহলে হলো 10। তাহলে আরবির ডিরেকশন কি, এখান থেকে আবার খেয়াল করে যাই, এই সি পয়েন্ট থেকে যদি আমাদের মোমেন্ট ব্যালেন্স করতে হয়, তাহলে এটা দিচ্ছে হলো ক্লকওয়াইজ, এটা হইতে হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে আরবি এই যে লাইন ডায়াগ্রামটা আমরা এঁকেছি সেটা নিচের দিকে, এবং আরসি কি উপর দিকে। তাহলে আমরা যদি দেখাই, এটা হলো নিচের দিকে 10, এখানে উপরের দিকে 35, এবং এখানে নিচের দিকে 25। এই হলো আমাদের যেই আমরা ফোর্স বের করলাম বা সাপোর্ট রিঅ্যাকশন গুলা বের করলাম সেটা। এক মিনিট আমি ক্লিয়ার করে নিই। তাহলে এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম, এটা আর এই ছবিতে আসার দরকার নাই, এটা আমরা অলরেডি এক্সপ্লেন করে ফেলেছি। তাহলে এই যে আরসি হলো এখানে উপরের দিকে 35, এবং আরবি হলো নিচের দিকে 25। এবং দেখো আমার সাপোর্ট অনুযায়ী যেহেতু ওখানে আটকা রাখা একটা হরাইজন্টাল হতে পারে, বাট অ্যাপ্লাইড কোনো হরাইজন্টাল লোড নাই, কাজে সাম অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 আর সি এক্স এখানে 0। ওকে, ফ্রিকশন টিকশনে কোনো ফোর্স আর ডেভেলপ করবে না, এটা গেল। এনিওয়ে স্যার আরসি কেন উপরে স্যার, এটা যদি আরেকবার বলতেন। আরসি উপরে, তুমি এই পয়েন্ট থেকে মোমেন্ট নিলা, সি পয়েন্ট থেকে মোমেন্ট নিলা, পি কোন দিকে মোমেন্ট দেয়, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার পি তো স্যার ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। হ্যাঁ, তাইলে বি এর মোমেন্টটা যদি ব্যালেন্স হতে হয়, ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? ও অ্যান্টি ক্লকওয়াইজ হবে, জি স্যার। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হতে হলে ডিরেকশন কোন দিকে হতে হবে, উপরে হবে। আরবি এই দিকে। তারপরে এইখান থেকে যদি খেয়াল করো যে ই এর বা পি এর মোমেন্ট হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে সি এর থেকে যে লোডটা সেটা হতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে হতে হবে উপরের দিকে বি এর থেকে যদি মোমেন্ট দেখো। সো ডিরেকশন এগুলা এটা ছবি দেখেই আমরা বুঝতে পারার কথা। ফার্স্ট ইয়ারে আমরা দেখেছি কিভাবে বের করে রিঅ্যাকশন এবং তার ডিরেকশন, এরপরও এটা আজকের ক্লাসে বললাম, বাট অনওয়ার্ডস দেখবা যে আমরা ধরেই নিব যে এগুলা তোমরা মুখে মুখে হিসাব করতে পারো। সে আমাকে যদি এটা দেওয়া হয়, আমি যে কোনো জায়গার দিকে তাকাবো, সে আমি এটা বের করতে চাই, তাহলে আমি এখান থেকে মোমেন্ট নিতে হলে এটা যেহেতু নিচের দিকে আছে ক্লকওয়াইজ দিবে, এটাকে নিচের দিকে এসে অ্যান্টি ক্লকওয়াইজ জেনারেট করতে হবে। এখান থেকে যদি মোমেন্ট নিই, এটা যেহেতু ক্লকওয়াইজ দেয়, তাহলে এখানের থেকে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হলে এটা উপরের দিকে হতে হবে। ডিরেকশন আমি দেখেই বসিয়ে দিব। তারপরে মুখে মুখে যেভাবে হিসাব করলাম, দেখো এখান থেকে মোমেন্ট হলো, এটা ছিল 10 আর এটা ছিল 2.5, তাহলে মোমেন্ট হলো এটার অ্যাবাউটে ক্লকওয়াইজ 10 ইন্টু 2.5 মানে 25। তাহলে এখান থেকে সামেশন 0 করতে হলে এখান থেকে কত হতে হবে, 1 ইন্টু আরবি সেই 25 এর সমান হতে হবে। তার মানে কি আরবির ভ্যালু তোমার সরাসরি আমি নিচের দিকে 25 পেয়ে গেলাম। একইভাবে দেখো এগুলি মুখেই করলাম, এগুলো কিন্তু ক্যালকুলেটর লাগতেছে না, ফলো করো, আমি মুখে যেভাবে বলতেছি। এখান থেকে আমি যদি মোমেন্ট নেই, দেখো 3.5 মিটার ইন্টু 10, তাহলে 35 মোমেন্ট দেয়, তাহলে এটার মোমেন্টও হইতে হবে উল্টা দিকে 35। তাহলে উল্টা দিকে 35 যদি হইতে হয়, এই আর্ম হলো 1, তাহলে 1 ইন্টু সামথিং যদি 35 হইতে হয়, এটা তো অবশ্যই উপরের দিকে 35 হইতে হবে। তাহলে দেখো এটা হলো উপরের দিকে 35, এটা হলো নিচের দিকে 25। সো কিছু যদি প্র্যাকটিস করো, এগুলো এরকম ইজিলি বের করা সম্ভব। আর যদি প্র্যাকটিস না করো, মেকানিক্যাল ওয়েতে করতে চাও, দেন ইউ হ্যাভ টু গো ফর দিস ইকুয়েশনস অ্যান্ড ক্যালকুলেটরস অ্যান্ড আদার থিংস। ক্যালকুলেটর অবশ্যই আমাদের লাগে, কারণ সবগুলো তো এত ছোট 1 দিয়ে গুণ বা 10-2.5 দিয়ে গুণ হয় না, কাজে যোগ বিয়োগ গুণ ভাগ যাতে আমরা ঠিকভাবে করতে পারি, আমাদের অবশ্যই ক্যালকুলেটরের দরকার হবে। সেটা আমরা যখন ক্যালকুলেটর দরকার হয়, যেভাবে যদি লিখে করলে আমার সুবিধা হয় লিখেই করবো, অসুবিধার কি আছে? তোমাদের সাফিসিয়েন্ট টাইম দেওয়া হয় পরীক্ষার সময়, কাজেই যতই লিখো আর যতই ইয়ে করো, যেসব সমস্যা দেওয়া হয়
স্টিপুলেটেড টাইমের মধ্যে যে কেউ এটা করতে পারে। এনিওয়ে আমরা আর সিওয়াই এর ডিরেকশন কি স্যার উপরের দিকে হবে? কোন দুঃখে উপরের দিকে হবে, এখান থেকে মুভমেন্ট যদি ব্যালেন্স হতে হয়। স্যার স্লাইডে লেখা স্যার, এই কারণে বললাম আর কি। হ্যাঁ স্যার স্লাইডে আমি ভুল লেখা স্যার, উপরে দেওয়া। এই যে এটা স্যার হবে, একদম স্যার একদম লাস্ট লাইনে। হ্যাঁ এটা নিচের দিকে, ঠিক আছে, এটা নিচের দিকে। ওকে, এটা আমি আপাতত ডিলিট করে দিলাম। হ্যাঁ এটা নিচের দিকে, যে এখানে যেটা দেখানো আছে, কারণ তোমার এই যে এখান থেকে যদি মোমেন্ট নাও, এখান থেকে যদি মোমেন্ট নাও, তোমার কি এটা ক্লকওয়াইজ হতে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে হলে নিচের দিকে। এনিওয়ে আমরা এখন প্রবলেমের মূল কথায় ফেরত যাই, কি চেয়েছে এবার আমরা দেখে আসি। যে কোনো প্রবলেম 211, 213 অর ইয়ারে যখন চাপা, দেখবে যে তুমি যাই করো না কেন, প্রশ্নে যাই বলুক না কেন, ফার্স্ট স্টেপ অফ দা সলিউশন হলো তোমার যেটা করতে হবে সেটা হলো রিঅ্যাকশন গুলা বের করে ফেলা। রিঅ্যাকশন বাইর করা ছাড়া আসলে আগানোর কোনো উপায় নেই। সেজন্য আমরা প্রবলেমটা কি সেটার দিকে এতক্ষণ না দেখেই আমরা কিন্তু এই জিনিসগুলা বের করেছি, ঠিক আছে। এবার আমরা একটু প্রবলেমটাতে ফেরত যাই, আসলে চেয়েছে কি আমাদের কাছে। আচ্ছা দেখো, ডিটারমাইন দ্য, এই যে দেখা যাচ্ছে ডিটারমাইন দ্য স্ট্রেস ইন বোল্টস বিডি। এখানে যে বোল্ট দুইটা আছে বিডি তে, দেখো দুই পাশে দুইটা বোল্ট আছে, এগুলাতে স্ট্রেস বের করতে, এবং বিয়ারিং স্ট্রেস এট সি, এখানে বিয়ারিং স্ট্রেস কত হবে সেটা বের করতে, উইথ ফোর্স নোন। এখন এগুলি আমাদের পক্ষে ইজিলি বের করা সম্ভব। সহজে আমরা আগে বিয়ারিং স্ট্রেসটা বের করে দিই এট সি, ঠিক আছে। সি তে বিয়ারিং স্ট্রেস যদি বের করতে চাই, আমাদের যদি মনে থাকে এই আরসি টা কত ছিল, 35 ছিল না উপরের দিকে, 35 কিলো নিউটন আরসি। তাহলে এই ফোর্সটা এখানে কন্টাক্ট এরিয়া কত? একটু আগে আমি যখন ভিডিও অন করলাম তখন তোমাদেরকে আমি কন্টাক্ট এরিয়াটা হোপফুলি বুঝাতে পেরেছিলাম, যে এখানে কন্টাক্ট এরিয়া কত। কন্টাক্ট এরিয়া হচ্ছে তোমার, দেখো এই ডাইমেনশন হচ্ছে 200 আর এই ডাইমেনশন হচ্ছে 200, এই দুইটার গুণফল, তাই না? সহজে বুঝবা কিভাবে? সহজে বুঝবা, এখন আমি যেভাবে আমার মোবাইলটা নিয়ে দেখিয়েছিলাম সেই একই কাজ তুমি আবার করো। তুমি তোমার মোবাইলটাকে ধরো, অথবা তুমি তোমার বইটাকে ধরো, তার উপরে একটা আঙ্গুল রাখো, তারপর দেখো কন্টাক্ট এরিয়াটা কত, ঠিক আছে। আবারও আমি যদি রিপিট করতে চাই জিনিসটা তোমাদেরকে আবারও দেখাই, তাহলে দেখো যে কিভাবে আসে এটা। আমি ভিডিও অন করতেছি, তার মানে বাকিরা করতে বলতেছি না, ঠিক আছে। তাহলে দেখো এই হচ্ছে আমার, মনে করো প্যারাপেট ওয়াল, এই হচ্ছে প্যারাপেট ওয়াল, এই হচ্ছে আমার বিমটা। এবার দেখো কন্টাক্ট এরিয়াটা কি, বিমের যেই ওয়েট সেটাকে গুণ করতে হবে প্যারাপেট ওয়ালের এই ডাইমেনশন দিয়ে, ঠিক আছে। এই তাহলে এবার তোমার প্রবলেমেরটা বাঁয়ে দেখা যাওয়ার কথা, প্রবলেমের সাথে মিলাও, প্রবলেমের সাথে মিলালে দেখবা যে একটা ডাইমেনশন হচ্ছে 200 আর আরেকটা ডাইমেনশন সেটাও জাস্ট আমি বলবো একটা কোইন্সিডেন্স যে এটাও 200 চলে এসেছে। তাহলে এইটা গুণ এইটা আর কি, সোজা কথা। তাহলে আমার ফোর্স হচ্ছে 35 কিলো নিউটন, বিয়ারিং এরিয়াটা কত, যেই জায়গায় বসে এটা চাপ দিচ্ছে এই বিমটা, সেটা হলো এগেইন তোমার 200 ইন্টু 200। তাহলে কি হবে, 35 কিলো নিউটন মানে 35,000 নিউটন ডিভাইড বাই 200 ইন্টু 200, এটা হবে বিয়ারিং স্ট্রেস এট সি। তাহলে আমরা ক্যালকুলেশন দেখি যে মুখে মুখে আমরা যা বুঝলাম সেটা মিললো কিনা। এই যে দেখো তোমার এরিয়া, কন্টাক্ট এরিয়া এট সি 200 ইন্টু 200, সো 40 ইন্টু 10⁻³ মিলিমিটার স্কোয়ার, এবং বিয়ারিং স্ট্রেস কত হচ্ছে, এই যে 35 কিলো নিউটন, মানে 35 ইন্টু 10⁻³ নিউটন ডিভাইড বাই 200 ইন্টু 200 করে আমরা যেটা পেয়েছিলাম সেটা। তাহলে 0.875 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে বিয়ারিং স্ট্রেসটা বোঝা গেল কিনা দেখো। বিয়ারিং ফোর্সটা আমরা বের করেছি যে প্যারাপেটের উপরে সে যে বসে আছে। আমরা ওই স্লাইডে আবার ফেরত যাই। এই যে এই বিমটা যে বসে আছে, এখানে যদি 10 কিলো নিউটন লোড দেই, তাহলে এখানে টেনশন ডেভেলপ করবে 25, আমরা রিঅ্যাকশন থেকে বের করলাম, আর এখানে কম্প্রেশন ডেভেলপ করবে হলো 35 কিলো নিউটন। তাহলে এখানে কি, বিমটা বসে আছে প্যারাপেট ওয়ালের উপরে। তাহলে প্যারাপেট ওয়ালের উপরে যেহেতু সে সিটিং পেয়েছে, তাহলে বিয়ারিং স্ট্রেসের ডেফিনিশন যদি আমার মনে থাকে, তাহলে আমরা মনে করতে পারবো যে বিয়ারিং স্ট্রেসটা কি ছিল, যখন একটা বডি আর একটা বডির সাথে কন্ট্যাক্টে থাকে, তাহলে কন্ট্যাক্ট এরিয়ার সেন্ট্রয়েড দিয়ে যদি লোডটা যায়, সেই ক্ষেত্রে বিয়ারিং স্ট্রেস হবে লোড ডিভাইড বাই বিয়ারিং এরিয়া। লোডটা আমরা রিঅ্যাকশন থেকে বের করলাম, সি তে রিঅ্যাকশন হচ্ছে 35 কিলো নিউটন, এরিয়াটা হচ্ছে আমরা দেখলাম যে এটা হচ্ছে 200 এবং এটা হচ্ছে 200 ইন্টু 200, এই হলো আমাদের এরিয়ার পরিমাণ। তাহলে আমরা যেটা করলাম, এই যে
35 কিলো নিউটন, মানে এটারে নিউটনে নিয়ে আসলাম এবং এরিয়া দিয়ে ভাগ করলাম, 0.875 নিউটন পার স্কয়ার মিলিমিটার পাওয়া গেল। তোমাদের যদি মনে থাকে যে নিউটন পার মিলিমিটার স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা বলি 1 মেগা প্যাসকেল, ঠিক আছে, তাহলে আমরা লিখবো এটাকে এত এমপিএ। সো নিউটন মিলিমিটার স্কয়ার এন্ড এমপিএ একটা আরেকটার ইকুইভ্যালেন্ট, যেহেতু আমরা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ পরবর্তীতে হয়তো মেগা প্যাসকেল বা এমপিএ হিসাবে লিখবো আর কি, ঠিক আছে। বা নিউটন মিলিমিটার স্কয়ার রাখতে চাইলে নিউটন মিলিমিটার স্কয়ার রাখতে পারো, বাট এটা মনে রেখো যে এই ইউনিটটা আর এই ইউনিটটা এক্স্যাক্টলি সেম জিনিস। তাহলে এটা গেল আমাদের বিয়ারিং। তাহলে সহজ পার্টটা আমরা দেখে ফেললাম। কোশ্চেনে আরেকটা পার্ট ছিল আমাদের কি, আরেকটা পার্ট ছিল তোমার ডিটারমাইন দ্য স্ট্রেস ইন বোল্টস বিডি। এখন দেখো এখানে এই বিডি তে কয়টা বোল্ট, এইদিকে একটা বোল্ট বিমের ডান দিকে একটা আছে বিমের বাম দিকে। তাহলে দুইটা বোল্ট মিলে কি লোড নিচ্ছিল, আমাদের রিঅ্যাকশন আমরা যেটা বের করেছিলাম সেটা খাতার দিকে যদি একটু তাকিয়ে দেখো, এটা ছিল কত, 25 কিলো নিউটন টেনশন। এটা আমি দেখেই বলে দিতে পারতেছি, এই কারণে যে আমি দেখতেছি এই দুইটার গুণফল, ঠিক আছে, ডিভাইড বাই এই ডিসটেন্স। সেজন্য আমি যেহেতু খুব সহজ সংখ্যা এগুলা, তাকিয়েই বলতে পারতেছি যে এটা কি আছে আর কি, ঠিক আছে। তাহলে 25 কে রেজিস্ট করতেছে কে, দুইটা বোল্ট রেজিস্ট করতেছে। তাহলে বোল্টের এরিয়া, দুইটা বোল্টের এরিয়া দিয়ে যদি আমি আমার লোডকে ভাগ করে দেই, তাইলে আমি কিন্তু বিডিতে যে বোল্টগুলো আছে এগুলার স্ট্রেস বের করতে পারবো, ঠিক আছে। সো এটা হলো ফার্স্ট স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্টে এবার এখন আসো কি বলছে, এগুলি 20 মিলিমিটার বোল্ট, যেগুলো আবার বলা আছে 16 মিলিমিটার এট দ্য রুট অফ থ্রেড। থ্রেডটা আছে কোথায়, যেখানে তারে এই নাটের সাথে আটকানো হয়েছে। তাইলে কি ঘটবে দেখো, যে আমার এই জায়গাটায় হবে এক ধরনের স্ট্রেস যেখানে এরিয়া বেশি 20 মিলিমিটার আছে, আবার এই জায়গায় এসে হবে আরেক ধরনের স্ট্রেস যেখানে এরিয়া কম, থ্রেডের মধ্যে নাটের সাথে আটকে আছে। তাহলে আমরা বলবো কি, যে মেইন পার্ট অফ দা বোল্ট যেটা, সেখানে কত দিয়ে ভাগ করতে হবে, পাই ডি স্কয়ারের বাই 4, ডিটা হবে কত 20, আর যেখানে এট দ্য রুট অফ থ্রেড বের করব সেখানে হবে ডিটা কত 16। তাহলে 25 হলো ফোর্স, তাহলে 25 ইন্টু 10 টু দি পাওয়ার নিউটন হলো ফোর্স, ডিভাইড বাই এরিয়া কত, দুইটা বোল্ট যেহেতু, ডিভাইড বাই 2 পাই ডি স্কয়ার বাই 4। এখন ডি হলো, এখানে যখন বের করব তখন ডি এর মান নিব 20, আর যখন এট দ্য রুট অফ থ্রেড বের করব তখন ডি এর মান নিব 16। সো এটা যদি আমাদের ছবির থেকে আমরা বুঝতে পারি, আমরা ক্যালকুলেশনে চলে যাই। এই যে এরিয়াটা তুমি পাই ডি স্কয়ার বাই 4 করেও করো অথবা পাই আর স্কয়ার করো, ইটস আপ টু ইউ, কিছু আসা যায় না, একই আসবে। তাহলে আমরা দুই জায়গায় 16 মিলিমিটারের জায়গায় এরিয়া বের করলাম যে 201 মিলিমিটার স্কয়ার হলো এরিয়া, আর যদি 10 মিলিমিটারের জায়গায় বাইর করি বোল্টের এরিয়া হলো, মানে 20 মিলিমিটার ডায়া 10 মিলিমিটার রেডিয়াস, সেখানে হয় 314, ঠিক আছে। তাইলে আমরা বোল্ট গুলাতে কিভাবে বাইর করতে পারবো স্ট্রেস, জাস্ট এরিয়া দিয়ে ভাগ করে ফেলি, দুইটা যেহেতু আছে। তাইলে তোমার মেইন বডি বা শ্যাঙ্ক যেটা বলে আর কি, শ্যাঙ্কের স্ট্রেস হবে কত, 20 মিলিমিটারের করসপন্ডিং এরিয়া হলো এটা, ঠিক আছে, 20 মিলিমিটার ডায়ামিটার বা 10 মিলিমিটার রেডিয়াস, সেটা দুইটা এরিয়া দিয়ে ভাগ করো। তাহলে শ্যাঙ্কের স্ট্রেস হচ্ছে 39.8 নিউটন পার মিলিমিটার স্কয়ার বা 39.8 এমপিএ। আর এট দ্য রুট অফ থ্রেডে হচ্ছে তোমার 16 মিলিমিটার ডায়া বা 8 মিলিমিটার রেডিয়াস, সেটার এরিয়া হলো এক একটার এটা। তাহলে এইটা ডাবল এরিয়া দিয়ে, দুইটা বোল্ট যেহেতু, দুইটা দিয়ে ভাগ করো। 25 কিলো নিউটন ছিল আমাদের লোড, তাহলে 25 ইন্টু 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করো, তাহলে 62 নিউটন পার মিলিমিটার স্কয়ার বা 62 এমপিএ। তাহলে এই প্রবলেমে আমাদের কি ঘটলো, বিয়ারিং ছিল এখানে, আমরা বিয়ারিং স্ট্রেসটা বের করলাম, বিয়ারিং এরিয়া দিয়ে ভাগ করে। ফার্স্ট কাজ কি করলাম, বললাম যে কোনো প্রবলেমে 211, 213-তে, ইভেন থার্ড ইয়ারেও যখন যাবা, প্রবলেম কি করতে দিচ্ছে সেটা তোমার তো করতেই হবে, তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিতে হবে। বাট ফার্স্ট স্টেপই হলো তোমার রিঅ্যাকশন, যেটা ফার্স্ট ইয়ারে বের করা শিখছো, সেই রিঅ্যাকশনটা বের করা। তাহলে রিঅ্যাকশনটা বের করার পরে তুমি এখন দেখলা যে কি চেয়েছে এখানে এই বোল্টগুলার স্ট্রেস আর এখানে বিয়ারিং স্ট্রেস বের করার, বিয়ারিং স্ট্রেসের ডেফিনেশন থেকে যে ফোর্স সেটাকে কন্ট্যাক্ট এরিয়া দিয়ে ভাগ করে বের করছি। আর এখানে যেহেতু এই জায়গায় 20, এই জায়গায় 16, দুই রকম ডায়ামিটার আছে, সেই জন্য আমরা 20-এর করসপন্ডিং দুইটা বোল্টের এরিয়া দিয়ে ভাগ করার পরে বোল্টের শ্যাঙ্ক বা মেইন পার্টের স্ট্রেসটা বের করেছি, এবং যেখানে থ্রেড আছে সেখানে থ্রেডের করসপন্ডিং নেট ডায়ামিটার যেটা 16, সেটার করসপন্ডিং এরিয়া বের করে দুইটা বোল্ট যেহেতু এদিকে একটা দুইটার এরিয়া দিয়ে ভাগ করেছি। সো এটার বোল্টের স্ট্রেসটাও পেয়েছি। সো বোল্টের স্ট্রেস হলো কি, দুইটা অ্যান্সার, একটা হলো যে তোমার
অ্যাট দ্য রুট অফ থ্রেড 62 এমপিএ আর মেইন বডিতে 39.8 এমপিএ এবং যেখানে তোমার বিয়ারিং সেখানে 0.875 এমপিএ। যদি খেয়াল করো যে এটা অনেক ছোট উইথ রেসপেক্ট টু দিস, সেটার কারণটা হলো যে খেয়াল করো যে আসলে কেন একটা ছোট কেন একটা বড়। বোল্ট গুলো হলো তোমার ডেফিনেটলি হাই স্ট্রেংথ ম্যাটেরিয়াল, আর বিয়ারিংটা কি হয় সেটা কন্ট্যাক্ট এরিয়ায় দুইটা ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে। সো ছাদের প্যারাপেটওয়ালার ছাদ যেখানে, সেখানে তোমার এমন কোনো স্ট্রেংথের জিনিস না, এটা তুমি খুব ভালোভাবে জানো। ব্রিকের উপরে মর্টার আছে, কাজে এটাতে অত বেশি লোড নিতেও পারে না, সেজন্য বিয়ারিং এরিয়াটা বেশি লাগে। আরো সিম্পল হলো এভাবে চিন্তা করো যে তুমি যদি একটা রিজিড একটা কংক্রিট ফ্লোরের উপরে যখন দাঁড়াও তখন কোনো ডিফরমেশন হয় না, সেখানে বিয়ারিং স্ট্রেস অনেক বেশি হয়। ওয়ারাস তুমি যদি নরম মাটির উপরে দাঁড়াও দেখবা যে পায়ের ইমপ্রেশন পড়ে যায়, কাজেই ওখানে বিয়ারিং ক্যাপাসিটি খুবই কম। সো ইট ডিপেন্ডস অন দ্য অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল যেটা আন্ডার ইউজ আর কি। কাজে বিয়ারিং স্ট্রেস অবশ্যই তোমার টেনসাইল স্ট্রেংথ বা ম্যাটেরিয়াল যেগুলো আমরা পরবর্তীতে ডিজাইনে ইউজ করবো সেগুলোর কম্প্রেসিভ স্ট্রেংথের চেয়ে বিয়ারিং স্ট্রেংথটা অনেক কম হয়, কারণ বিয়ারিংটা কন্ট্যাক্ট এরিয়ার সাথে ডিপেন্ডেন্ট এবং দুই ম্যাটেরিয়ালের প্রপার্টির উপরেও ডিপেন্ডেন্ট। একটা স্টিলের প্লেটের একটা স্টিলের ব্লকের উপরে আরেকটা স্টিলের ব্লক দিয়ে চাপ দিলে যেই পরিমাণ লোড নিবে সেই কন্ট্যাক্টে একটা মাটির টুকরার উপরে বা একটা চকের উপরে ওই স্টিল দিয়ে চাপ দিলে ডেফিনেটলি অনেক কম লোড নিবে। সো ইট ডিপেন্ডস অন যে কিসের থেকে কার বিয়ারিং বের করতেছি আমরা, ঠিক আছে। এবং বিয়ারিং এরিয়ার এবং ফেলিওর প্যাটার্ন এগুলো আমরা পরে দেখবো, সেগুলোর উপর ডিপেন্ডেন্ট। সো এই ছিল। স্যার হ্যাঁ বল। তাহলে কি আমরা বলতে পারি যে স্যার বিয়ারিং স্ট্রেসের লিমিটটা শেষ হলে কম্প্রেসিভ স্ট্রেসটা শুরু হয়? না, বিয়ারিং এ ফেলিওর হয়ে গেলে আর কম্প্রেসিভ স্ট্রেসের কিছু থাকবে না, ঠিক আছে। দুইটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। ফেলিওর সম্বন্ধে অন্য জায়গায় আমরা দেখবো পরবর্তীতে, এই টার্মেও না, সেটা পরে। ফেলিওর যখন চলে আসে তখন আর অন্য স্ট্রেংথ গুলা গভর্ন করে না। ওকে, সেকেন্ড প্রবলেমে আসি। একটা কংক্রিট পিয়ার কি জিনিস তুমি দেখো, বিল্ডিং এ যখন আমরা বলি তখন আমরা বলি কলাম, ভার্টিক্যাল মেম্বার যেগুলা কম্প্রেশন লোড নেয় বিল্ডিং এ যখন থাকে তখন আমরা বলি কলাম। ওয়ারাস তোমরা তো ঢাকা শহরে অনেক ফ্লাইওভারই দেখো আজকাল। সো ফ্লাইওভার, ব্রিজ, এগুলাতে এই ভার্টিক্যাল মেম্বার যেগুলা থাকে মাটির উপরে দেখতে পাও বা পানির উপরে দেখতে পাও, এগুলার নাম হলো পিয়ার, ঠিক আছে। সো প্র্যাকটিক্যালি সিমিলার অ্যাক্টিভিটি আর কি। বিল্ডিং এও সে কম্প্রেশন নেয়, এই তোমার ব্রিজের সাপোর্ট বা ফ্লাইওভার, ওভারপাস, এগুলো সাপোর্ট সে কম্প্রেশন লোডটাই নেয়। সো ওয়েস্ট শেপের একটা কংক্রিটের পিয়ার আছে। ওয়েস্ট শেপ মানে হলো দেখো এই এলিভেশনে যদি দেখি উপরের ডাইমেনশন হলো 0.5 মিটার, লিনিয়ারলি সে বেড়েছে এবং 2 মিটার দূরে গিয়ে সে 1.5 মিটার হয়েছে। এটা হলো সামনের থেকে, কিন্তু সাইড থেকে যদি দেখি, সাইড থেকে দেখলে 0.5 মিটার ইউনিফর্ম থিকনেস। সো এরকম একটা মেম্বার যার থিকনেস ইউনিফর্ম হলো 0.5 মিটার। ওকে, এখন কি বলছে দেখো, পিয়ার এই ফিগারে যাই হোক আছে কি, লোডেড এট দ্য টপ উইথ এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অফ 20 কিলোনিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটার উপরে লোড কত? এইটার এরিয়াকে যদি আমি 20 কিলোনিউটন পার স্কয়ার মিটার দিয়ে গুণ করি, এরিয়া কত? এই ডাইমেনশন 0.5 মিটার, এই ডাইমেনশনও 0.5 মিটার, তাহলে 0.5 ইন্টু 0.5 0.25 যেটা, সেটা হচ্ছে এরিয়া, আর এটা হলো তোমার এত ইউনিফর্ম লোড। তাহলে সেটাকে এটা দিয়ে গুণ করে দিলে টোটাল অ্যাপ্লাইড লোডের ভ্যালুটা আমরা পেয়ে যাব। আচ্ছা, তারপরে কি বলছে, ইনভেস্টিগেট দ্য স্টেট অফ স্ট্রেস এট এ লেভেল 1 মিটার অ্যাবভ দ্য বেস। তাহলে এটা হলো বেস, এটা হলো টপ। বলছে কি যে বেস থেকে বা তলার থেকে 1 মিটার উপরে স্ট্রেস কি সেটা ইনভেস্টিগেট করতে পারে। সোজা কথা হলো যে 1 মিটার উপরে স্ট্রেসটা ক্যালকুলেট করো আর কি, ঠিক আছে। এখন তাহলে 1 মিটার উপরে আমরা আসলে এটা কেটে ফেললেই আমরা বের করতে পারবো যে এখানে লোড কত আসে এই কন্ট্যাক্ট এরিয়া, এবং সেখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো অ্যাপ্লাইড লোড কত আছে সেটা, আর কংক্রিটের ইউনিট ওয়েট দেওয়া আছে। তাহলে অ্যাপ্লাইড লোড কত সেটা আমরা বাইর করবো। ক্যালকুলেটর নাও, তোমার আছে কি, স্ট্রেস হলো 25 কিলোনিউটন পার মিটার, কত, এই যে 20 কিলোনিউটন পার স্কোয়ার মিটার। তাহলে সেটাকে এরিয়া দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 20 কিলোনিউটন পার স্কোয়ার মিটার ইন্টু 0.5 মিটার ইন্টু 0.5 মিটার, কত আসলো বলো? 25 ইন্টু 0.5, তাহলে এটা আসলো 5 কি কিলো নিউটন আসবে, তাই না? মিটার গুণ মিটারে, মিটার স্কোয়ার হলো মিটার স্কোয়ার, আর মিটার স্কোয়ার কাটা গেল, তাহলে থাকলো ইউনিট হিসাবে থাকলো কিলো নিউটন, তাহলে 5 কিলো নিউটন। তাহলে এই টপে অ্যাপ্লাইড লোড হচ্ছে 5 কিলো নিউটন, ঠিক আছে। এই ইউনিফর্ম লোডটাকে যদি আমরা
ম্যাগনিটিউডে কনভার্ট করি, লোডের ম্যাগনিটিউড হচ্ছে 5 কিলোনিউটন। ফাইন, তাহলে আমরা অ্যাপ্লাইড লোডটা বের করে ফেললাম। এখন এখানে যদি স্ট্রেসটা বের করতে চাই তাহলে কি করতে হবে? এই জায়গায় আমার ফ্রি বডিটা বের করতে হবে। তাহলে আমরা কাটি এটাকে, এই জায়গায় কেটে এতটুকুকে সেপারেট করে ফেলি। এ হলো আমার উপরে এতটুকুকে সেপারেট করলাম, ঠিক আছে? সেপারেট করার পরে এখন দেখো, তাহলে সেপারেট যদি করি এই লেভেলে ইন্টারনাল ফোর্স কি আসবে সেটা একটু চিন্তা করো। উপরের পার্টটার দিকে তাকাও বা নিচের পার্টটার দিকে তাকাও, অ্যাজ ইউ লাইক, সেটাতে কিছু আসা যায় না, ঘুরে ফিরে জিনিস একই থাকবে। সে এখানে যদি নিচের পার্টে দেখাই, এখানে ইন্টারনাল ফোর্স কি ছিল? উপরের থেকে এই পর্যন্ত এই লেভেলের উপরে যা আছে লোড সেটাই এখানে ছিল। আর যেহেতু আমি কেটে ফেলছি, এখানে কোনো লোড আমি এক্সটার্নাল লোড দেখতে পাই না। এই দুইটার মধ্যে এখানে যদি আমি দেখাই ইন্টারনাল ফোর্স এফ এ, তাহলে এখানে ইকুয়াল অপোজিট ইন্টারনাল ফোর্স উপরের পার্টেও আছে, যাতে দুইটা এনে একটার উপরে একটা বসায় দিলে সেলফ ব্যালেন্সিং হয়ে তোমার এখানে কোনো এক্সটার্নাল লোড না দেখা যায়। তুমি যখন একটা মেম্বারকে কাটলে তোমার হাতের দিকে যদি তাকাও, হাতের মধ্যে তো কোনো এক্সটার্নাল লোড দেখতে পাচ্ছ না, কিন্তু হাতের মধ্যে সেলফ ওয়েট আছে, তাই না? তোমার হাতটা যখন বডির থেকে ঝুলায় রাখো, নিচের দিকে গ্র্যাভিটেশনাল ডিরেকশনে একটা সেলফ ওয়েট আছে। এখন তুমি যদি তাকাও, কোনো এক্সটার্নাল লোড দেখা যায় না, কিন্তু তুমি যদি হাতের মাঝখানে একটা ফ্রি বডি আঁকার চেষ্টা করো একটা সেগমেন্ট নিয়ে, কি হবে? তোমার এই যে এই পার্টের যে ওজনটা সেটা উল্টা দিকে থাকবে, এবং উপরের সেগমেন্টে কি হবে? নিচের দিকে থাকবে সেম অ্যামাউন্ট অফ পুল, যাতে দুইটা জোড়া দিলে আবার ইকুয়াল অ্যান্ড অপোজিট ব্যালেন্স হয়ে তোমার কম্বাইন্ড পার্টের মধ্যে আবার কোনো এক্সটার্নাল ফোর্স দেখায় না। তাহলে এখানেও সেই একই জিনিস, যখন আমরা সেপারেট করে ফেললাম, এই নিচের পার্টের উপরে উপরের থেকে যত লোড আসতেছিল পুরাটাই বসেছিল। তাহলে যেহেতু আবার জোড়া দিলে কিছু দেখা যায় না, তার মানে এখানে যদি এফ এ দেখাই, এখানেও এফ এ আছে, ঠিক আছে? ইকুয়াল এন্ড অপোজিট, ঠিক আছে? এটার যদি নিচের দিকে আমি নাও তাকাই, উপরের দিকে তাকাই, এবার এখানে এটা কি ছিল? এখানে ছিল 5 কিলো নিউটন লোড, আর কংক্রিটের ওয়েট দেওয়া ছিল 25 কিলো নিউটন পার মিটার কিউব। সেটা যদি হয় তাহলে এর ভলিউম কত? সেই ভলিউমকে তার ইউনিট ওয়েট দিয়ে গুণ করে দিলে এই পার্টের একটা ওজনও ছিল, তাহলে সেই ভলিউমটা বের করে আমরা ইউনিট ওয়েট দিয়ে গুণ করলে এই পার্টের ওজন যদি হয় W1, এটা ছিল নিচের দিকে, তাহলে এখানে এই লেভেলে কত লোড সে নিচে দিতেছিল? এই 5 প্লাস এই পার্টের যে ওজন নিচের দিকে আছে সেটা, তাই না? ঠিক আছে কিনা দেখো তো, যেটা বললাম বুঝা গিয়েছে? মানে লোডটা আমরা কিভাবে হিসাব করব এটা বুঝা গিয়েছে কিনা দেখো। জি স্যার। এই হলো নিচের দিকে একটা ওজন W1, ঠিক আছে, আর এখানে হলো 5, তাহলে 5 প্লাস W1ই এখানে এসে F1 এর উপরে পড়বে, ঠিক আছে? তাহলে সেটা যদি হয় তাহলে আমরা এখন বের করে ফেলি যে আসলে কি আসে আমাদের ক্যালকুলেটর যদি আমরা নেই, একটু ক্যালকুলেটর নাও। একটা ট্রাপিজিয়ামের এরিয়া কত আমাদের জানা আছে না? অনেকেই তো স্টুডেন্ট পড়াও, কাজেই এগুলি তো তোমাদের লাগে, যারা ইন্টারমিডিয়েট পড়াও বা ম্যাট্রিক পড়াও, ডেফিনেটলি ট্রাপিজিয়ামের এরিয়া লাগে। আর যারা পড়াও না, যারা বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে সব ভুলে টুলে গেছো, তাদেরকে বলি যে পপভের যেই বইটা আমরা পড়তেছি, সেটা যদি তোমরা একটু খোলো তাহলে দেখবা যে তোমার বইয়ের শেষে, দাঁড়াও আমি বইটা একটু খুঁজে বের করি, বইয়ের শেষে একটা টেবিল আছে, ঠিক আছে? এই বইটার একদম শেষে আমরা চলে যাই। তোমাদেরকে বলবো যে এই টেবিলটা, এখানে অনেক জিনিস দেওয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া এন্ড আদার থিংস দেওয়া আছে, কতগুলা জিনিস পাওয়া যাবে এখানে। দেখো এই কতগুলা টেবিল আছে বইয়ের, সেগুলা খুব কাজে আসে। এর মধ্যে যেটা বেশি দরকারি সেটা এই টেবিল 2, এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আমি যেটা বলতেছি সেটা হয়তো এখানে নাই, বাট এখানেও দেখবা যে তোমার ট্রায়াঙ্গুলার সেকশন, টিউবুলার সেকশন, এবং এই ধরনের ট্রায়াঙ্গেল হলে সেন্ট্রয়েড কোথায় থাকে, এই ধরনের ট্রায়াঙ্গেল হলে সেন্ট্রয়েড কোথায় থাকে, প্যারাবোলা হলে বা এই ধরনের প্যারাবোলা, মানে সেকেন্ড অর্ডার প্যারাবোলা, থার্ড অর্ডার বা এন অর্ডার প্যারাবোলা হলে এটার সেগমেন্টের এরিয়া কিভাবে বের করা যায়, সেন্ট্রয়েড কোথায় বের করা যায়, সেগুলা এই টেবিলটা তো দেখতে পাচ্ছ তোমরা নাকি?
সিআর টেবিল দেখা যাচ্ছে একটা? জি স্যার, টেবিল দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়। পপআপের বইয়ের শেষে যে টেবিল 2টা, এখানে ইউজফুল অনেক প্রপার্টিজ দেওয়া আছে, এগুলা একদম মুখস্থ করে ফেলবা আর কি, ঠিক আছে? সো আমরা ফিরত যেখানে ছিলাম, ট্রাপিজিয়ামের এরিয়া কিভাবে বাইর করে, একটু এই ছবিটা আঁকো, একটা ট্রাপিজিয়াম আঁকো তোমরা। এই হাইটটা দেখাও এইচ, তাহলে এই হাইটটা দেখাও এইচ, এটারে যদি বলো এ আর এটারে যদি বলো বি, ট্রাপিজিয়ামের এরিয়া মনে আছে নাকি? হাফ অফ এ প্লাস বি ইন্টু এইচ, ঠিক আছে? ট্রাপিজিয়ামের এরিয়া হলো হাফ অফ এ প্লাস বি ইন্টু এইচ, ঠিক আছে? সেন্ট্রয়েডের কথা আর এখন বলি না, আপাতত আমাদের সেন্ট্রয়েড এই ফেস থেকে বা এই ফেস থেকে কত দূরে আছে সেটা আমাদের এখন দরকার হবে না, কাজে ওটা বাদ দিলাম। জাস্ট এই ডাইমেনশনকে যদি, যে কোনো একটা ফেসের ডাইমেনশনকে যদি বলো এ, আর একটা ডাইমেনশনকে যদি বলো বি, এবং দুইটা ফেসের মাঝে, এই প্যারালাল ফেস দুইটার মাঝে ডিস্টেন্স যদি হয় তোমার এইচ, এরিয়া হবে হাফ অফ এ প্লাস বি ইন্টু এইচ, ঠিক আছে? সো এটা যদি ভুলেও যাও বাইর করতে পারার কথা, যে এইভাবে একটা ডায়াগোনাল বরাবর যোগ করে এই ট্রায়াঙ্গেলের এরিয়া আর এই আদার ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ বি ইন্টু এইচ করে যোগ করলেই দেখবা যে ওইটা চলে আসে আর কি, ঠিক আছে? তো হাফ বি এইচ হলো আমাদের এরিয়া। তাহলে এরিয়া যদি জানা থাকে, থিকনেস যদি ইউনিফর্ম হয়, ভলিউম তো আমরা বের করতেই পারি, তাই না? তাইলে এরিয়াটা থেকে আমরা ভলিউম বের করব, এবং ইউনিট ওয়েট জানা আছে, সেখান থেকে আমরা এই উপরের পার্টটার ওজনও বের করতে পারবো। তাইলে দেখো, এখানে যদি হয় এই ডাইমেনশন 0.5 মিটার, এই যে টপে, নিচে আছে 1.5 মিটার, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, তাহলে মাঝখানে এই ডাইমেনশনটা কত বলো দেখি কেউ একজন? 1 মিটার। কিভাবে বাইর করলা বলো? স্লোপ ইউনিফর্ম। মানে ইচ্ছা মতো বলে দিলে তো হবে না তোমার। ইউনিফর্মলি বাড়ছে। এই জায়গায় যদি আমি বলতাম সে নিচের থেকে 0.25 মিটার উপরে কত, সেটা বাইর করতে বললে তো আর এরকম দেখেই বলা যাইতো না আর কি। এখন যেটা করতে পারো, ট্রায়াঙ্গেল কমপ্লিট করে করা যেতে পারে। হ্যাঁ, তখন তোমার বের করে নিতে হবে আর কি, স্লোপের থেকে বের করে নিতে হবে যদি অন্য জায়গায় বলা হয়। এখন যেহেতু একদম মাঝখানে আছে, দেখো পুরাটা হইতেছে 2 মিটার এবং বলা হয়েছে নিচের থেকে 1 মিটার উপরে, তার মানে একদম মাঝখানে। এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, কাজেই একদম মাঝখানে এইটা প্লাস এইটা বাই 2 করলে যেটা আসে সেটা চলে আসবে। তাহলে 1.5 প্লাস আধাতে 2 হয়েছে, 2কে 2 দিয়ে ভাগ করলে এটা 1 মিটার হবে, বুঝাই যাচ্ছে। সো ইট ইজ মানে মাঝখানে বলে ইজি, বাট যদি এই ধরনের কোনো কারণে আমি একটা প্রবলেম দেইও তোমার, আমি ডেফিনেটলি মাঝখানে বলবো না, আমি হয়তো বলবো হাফ মিটার উপরে বেস থেকে। তখন তোমারে কি করতে হবে, এইটুকুর সাথে প্রপোর্শন লিনিয়ার ইকুয়েশন থেকে স্লোপের থেকে বের করতে হবে, সেটার সাথে এটা যোগ করে এই জায়গাটা বাইর করতে হবে, বা তোমার নিজস্ব বুদ্ধি অ্যাপ্লাই করে আর কি। নিজস্ব বুদ্ধি অ্যাপ্লাই করে মানে টাকায় বাইর করলে এটা হলো 1 মিটার, এটা হলো 1.5 মিটার, তাইলে 1 প্লাস 1.5 বাই 2 করলেই এটা আবার পাওয়া যাবে, ঠিক আছে? সো ইট ডিপেন্ডস, জিওমেট্রিক জিনিস তোমরা এগুলি মানে ইঞ্জিনিয়ারিং এ শেখানোর মতো জিনিস না আর কি, এগুলো তোমরা বের করতে পারবা বলেই আমি মনে করি। তাহলে এই ডাইমেনশন 1 মিটার, থিকনেস হয় আধা মিটার, এরিয়াটা কত এখানে 1 ইন্টু 0.5, তাহলে 0.5 মিটার স্কোয়ার। আমার অলরেডি ওজনগুলা বের করা আছে, W1 বের করা আছে এবং P বের করা আছে। তাহলে এখানে ইন্টারনাল ফোর্স হলো P প্লাস W1। তাহলে আমরা দেখি যে কত আসলো ইন্টারনাল ফোর্স। W1 এর ভ্যালু আসছে, দেখো তোমার W1 কই, W1 এটা তো W1, এটা W1। তাহলে W1টা ক্যালকুলেটরে একটু টিপ দাও, এটা আসে কিনা দেখো। যে তলায় ছিল মানে আমাদের ওই সেগমেন্টের তলা আর কি, মূল জিনিসের তলা না, এই জায়গায় এই যে এইটার তলা, এটা হলো 1 মিটার, এটা হলো 0.5 মিটার, এই ডিস্টেন্স হলো 1 মিটার। তাহলে দেখো ক্যালকুলেশনটা ফলো করো, যে W1 যখন বের করা হয়েছে, টপ হলো 0.5 মিটার, ওই উপরের পার্টের বটম হলো 1 মিটার, ঠিক আছে? তারপরে তোমার হাফ ইন্টু এইচ, তাহলে এইটুকু হইলো তোমার কি হইলো, হাফ বি এইচ, এরিয়া ইন্টু থিকনেস হইলো 0.5 মিটার ইন্টু 25 কিলো নিউটন, ঠিক আছে? সেটা দিয়ে গুণ করলে ওজন পাওয়া গেল। এখন তুমি এটারে থিকনেস ধরবা না এটারে থিকনেস ধরবা, ইটস আপ টু ইউ, ঘুরে ফিরে একই জিনিস, ঠিক আছে? তুমি চিন্তা করতে পারো হাফ বি প্লাস এইচ ইন্টু টি ইন্টু ইউনিট ওয়েট, সেইভাবেও চিন্তা করতে পারো, ইটস আপ টু ইউ। সো ঘুরে ফিরে তুমি যেভাবেই লেখো না কেন এটা আসবে 9.4 কিলো নিউটন। তাহলে 9.4 কিলো নিউটন, আর উপরে ছিল হলো 5 কিলো নিউটন, তাহলে দুইটা যোগ করলে হলো তোমার কত, 14.4 কিলো নিউটন।
আর এরিয়াটা আমরা দেখে আসছি এটা 1 আর ওইদিকে থিকনেস 0.5, তাহলে 1 ইন্টু 0.5 এটা দিয়ে ভাগ করতে হবে আর কি। তাহলে 14.4 ডিভাইড বাই 1 ইন্টু 0.5, 28.8 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, ইউনিটটা আমরা দেখে আসি যে লোড গুলা ছিল আমাদের সব ক্যালকুলেট করছি, পি দেওয়া ছিল কিলো নিউটনে এবং ডাব্লিউ আমরা বের করছিলাম কিলো নিউটনে এবং সেটাকে ভাগ করেছি মিটার স্কোয়ারতে। তাহলে কিলো নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে ইউনিট। অঙ্ক যখন আমরা করি একটু আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা কনসিস্টেন্ট ইউনিটে বসাই। কোনো কারণে আমি লোডটা দিলাম মনে করো এমপিএ, ঠিক আছে, তুমি পাবা কি নিউটনে পাবা এই পি এর ভ্যালুটা, আর আমি এটা দিয়ে রেখেছি যে কিলো নিউটন পার মিটার কিউব, তাহলে W1টা আসবে কিন্তু কিলো নিউটনে। ডেটা ক্যান বি লাইক দ্যাট। ঠিক আছে, তোমার দায়িত্ব হলো যে তুমি কি ক্যালকুলেট করতেছো সেটা দেখে নেওয়া। আমি যেভাবেই দেই না কেন তোমাকে ডেটা, তুমি যখন ক্যালকুলেশনটা করবা তোমার দিক থেকে তোমাকে ঠিক থাকতে হবে, কাজে সেম ইউনিটে নিয়ে তোমার কাজ করতে হবে। তুমি পিটা নিউটনে আর ডাব্লিউটা কিলো নিউটনে করলে কিন্তু অঙ্ক মিলবে না, সেম ইউনিটে রাখবা আর কি, বা যেভাবেই করো না কেন যোগ করার সময় সেম ইউনিটে নিয়ে যোগ করবা। তাহলে যেহেতু এখানে বইয়ের অঙ্ক বইয়ে সেম ইউনিটেই রেখেছে, এটা এসেছে কি কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সো এই হলো আমাদের রেজাল্ট, কিলো নিউটন পার মিটার স্কোয়ারে এসেছে যে 28.8। তাহলে এখন আমাকে বলো, আজকের ক্লাসে আমরা দুইটা প্রবলেম দেখলাম, আগামী ক্লাসে বোধহয় আর একটা প্রবলেম দেখে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। এই একটাই প্রবলেম থাকে বোধহয়, বা একটা বা দুইটা সহজ জিনিস আছে আর কি আগামী ক্লাসে, অ্যাটলিস্ট আমার কাছে সহজ, তোমাদের জন্য কমপ্লিকেটেড হওয়ার কথা। আগামী ক্লাসে আমরা দুইটা প্রবলেম দেখবো, দেখার পরে আমাদের এই চ্যাপ্টার শেষ হবে। পরশু থেকে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হলো স্ট্রেন চ্যাপ্টার। তো আজকে যে দুইটা প্রবলেম দেখানো হয়েছে একটু দেখে যদি কোথাও প্রশ্ন থাকে এখনই একটু করো, আমাদের হাতে আরো কিছু সময় আছে, প্রায় 7 মিনিট আছে। তো এটা আরেকটা প্রবলেম শুরু করা। স্যার एग्जांपल 2টা একটু একবার যদি একটু ইলাস্ট্রেট করতেন। কোন জায়গাটা বলো? স্যার এই যে এই ট্রাপিজিয়ামের স্যার এই হ্যাঁ, হিসাবটা আর কি, যে ওয়েটের হিসাবটা। ট্রাপিজিয়ামের ওয়েটের হিসাব। প্রথম কথা হলো তোমার জানা আছে কি ইউনিট ওয়েট জানা আছে, এই তো? জি স্যার। ওয়েট থেকে ওজন স্যার পাওয়া যায়। 20 স্যার এখানে তো স্যার 25 কিলোনিউটন পার মিটার কিউব দেওয়া আছে স্যার। হ্যাঁ আমার ভলিউমটা লাগবে না? হ্যাঁ, ভলিউম তো আমরা বের করলাম। ভলিউম কিভাবে বের করলাম সেটা আবার খেয়াল করো। এই ডাইমেনশন কত? এই ডাইমেনশনটা 1 মিটার। হ্যাঁ 1 মিটার। 1 মিটার মিটার। এই ডাইমেনশনটা কত? 0.5। হ্যাঁ, তাইলে এরিয়া কত? হাফ 1 প্লাস 0.5 ইনটু এই ডাইমেনশন কত? 1 মিটার। 1 মিটার স্যার। তাহলে লেখলা তুমি ভলিউম সমান কত হবে, এবার এরিয়াকে থিকনেস দিয়ে গুণ করো 0.5 মিটার, তাহলে ভলিউম 1.5 মিটার। হাফ ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস 0.5 ইনটু কত? 0.5। 0.5। হ্যাঁ, সেটাকে এটা দিয়ে গুণ করো। এখন তুমি ক্যালকুলেটর নিয়ে গুণ করে দেখো যে বইতে যেটা বা স্লাইডে যেটা লেখা আছে সেটার সাথে মিলছে কিনা। দেখো, গুণ করো এরিয়া টাইমস থিকনেস ইনটু ইউনিট ওয়েট, গুণ করে দেখো কত আসে। ক্যালকুলেটর আছে না, গুণ দাও। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, তাহলে সেটা থেকে জি আমরা স্যার। এটা বের করছি। দেখো, আরো কিছু থাকলে জিজ্ঞেস করতে পারো, অন্যদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো। স্যার এখানে যে টোটাল রিঅ্যাকশনটা বের করেছি পুরো জিনিসটা, ওইটা তো স্যার না রিঅ্যাকশন করলেও হয়ে যেত। করি না, এটা একটা ভুল কথা বললাম। রিঅ্যাকশন হয় কোথায়? রিঅ্যাকশন হয় যেখানে সাপোর্ট, সেখানে। এটা কিন্তু রিঅ্যাকশন না, এটা আমরা একটা পিয়ার না স্যার, ওই আরটা যে বের করেছি ওইটার কথা মাঝখানে কাটছি, তো এটাকে ইন্টারনাল ফোর্স বলে। ঠিক আছে, না স্যার, মাঝখানেটা না স্যার, একদম নিচের যে রিঅ্যাকশন ফোর্সটা আছে ওইটার কথা নিচের কথা তো বইতে থাকলেও আমি তো নিচে নিয়ে কোনো কথা বলি না। রিঅ্যাকশন যদি বের করতে চাও তাহলে কি আসবে? উপরের 5 কিলো নিউটনের সাথে পুরা পিয়ারটার ওজন যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 5 জি স্যার। যোগ পুরা পিয়ারের ওজন কত? পুরা পিয়ারের ভলিউম বের করো, হাফ ইন্টু 1.5 প্লাস 0.5। এটা হলো এই ট্রাপিজিয়ামের এরিয়া, তাকে 0.5 আবার গুণ করো। ট্রাপিজিয়ামের ভলিউম, সেটাকে 25 দিয়ে গুণ করো। ক্যালকুলেটরে করো যে তোমার আর মিলাই দেখো, লেখো তুমি হাফ ইন্টু কত, ব্র্যাকেট দিয়ে 1.5 প্লাস 0.5, ব্র্যাকেট ক্লোজ করো, সেটাকে গুণ করবা কত দিয়ে? 2 মিটার দিয়ে গুণ করবা, সেটাকে গুণ করবা 0.5 মিটার দিয়ে, সেটাকে গুণ করবা এটা দিয়ে, গুণ করে দেখো যে ডাব্লিউ মিললো কিনা। স্যার 25 আসে। গুণ ঠিকভাবে করছো কিনা দেখি আমরা। তাহলে এরপরে যাই, ওই স্লাইডে যাই। এই যে দেখো W25 আছে, তাহলে W হলো 25 আর উপরে আছে কত? 5। তাহলে রিঅ্যাকশন কত হবে?
এটার নিচের দিকে এখানে 5, নিচের দিকে এখানে 25, তাহলে আর -25 -5 সমান সমান 0, দ্যাট ইজ দ্য ইকুয়েশন। তাহলে এখন দাঁড়ায় কি 30 আসবে, দেখো ডাব্লিউ কত আসবে, এই যে আর ইজ ইকুয়াল টু 30। Yes, sir. না স্যার, এটাই বলতেছিলাম যে এই রিঅ্যাকশন ছাড়া মানে বের না করেও তো আমার ম্যাথটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? রিঅ্যাকশন তো আমি তোমাদের ক্লাসে বলছি নাকি রিঅ্যাকশন বের করার কথা, এখানে অন্য জিনিস করছে, এখানে ওরা বোধহয় আচ্ছা। বেইজে স্ট্রেসটা বের করার চেষ্টা করছিল বা কিছু আর কি, ওইটা আমি তো বলিও নাই। আমি তোমার প্রশ্ন অনুযায়ী যতটুক লাগে আমি অতটুকুই বলছি, কিন্তু দিস Okay, sir. পার্ট অফ সলিউশন ফ্রম দ্য বুক যেখানে এটা বের করছে আর কি, ঠিক আছে? ওইটা আমি বলিও নাই। তোমার যেটা করতে বলা হয়েছে সেটা করার জন্য যা লাগে তুমি সেটাই করবা, রিডান্ডেন্ট বা এডিশনাল কোনো জিনিস করার দরকার নাই আর কি, ঠিক আছে? সো আর কোনো প্রশ্ন আছে কিনা কাউর, দেখো স্যার মানে আগের পেজটাতে একটু জানতে। প্রথম প্রবলেমটা হ্যাঁ। এটা না স্যার, মানে ওই লাস্ট প্রবলেমটাতে। আচ্ছা, লাস্ট প্রবলেম যাই, আবার কি হয়েছে বলো। হ্যাঁ স্যার, এই যে সাইড ভিউটা কি স্যার, মানে এটা স্যার টপ ভিউ না কি আবার অ্যাকচুয়ালি? বলো। স্যার কোশ্চেনের পাশে স্যার যেটা সাইড ভিউ লেখা। ও, এটা হলো সামনের থেকে সাইড ভিউ মনে করো। আচ্ছা, আমি আমার ভিডিওটা আবার অন করি। এই দেখো, এটা যদি আমি বলি ফ্রন্ট এলিভেশন, এটা হলো সাইড এলিভেশন। পিয়ারটা দেখতে এইরকম, এখানে উপরে 0.5 মিটার, নিচের দিকে চড়া হয়ে এটা হয়েছে 1.5 মিটার, কিন্তু থিকনেস হলো 0.5 মিটার। সো সাইড থেকে যদি দেখো, দিস ইজ সাইড ভিউ, দিস ইজ ফ্রন্ট ভিউ, ঠিক আছে? এটা হলো টপ ভিউ। সেই ক্ষেত্রে বুঝা গেছে? এগুলি তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ ফার্স্ট ইয়ারে বহুবার করানো হয়েছে যে একটা 3 ডাইমেনশনাল, এইটাকে কি বলে, এইভাবে যদি আঁকো দিস ইজ আইসোমেট্রিক ভিউ, এইভাবে বা এইভাবে যেভাবেই আঁকো। 3D তে যদি দেখো দিস ইজ আইসোমেট্রিক, বাট এরপরে কি কোন অ্যাঙ্গেলে দেখতেছো সেটার উপরে এগুলির নাম আসে, যে ফ্রন্ট এলিভেশন, সাইড এলিভেশন বা টপ ভিউ, প্ল্যান ভিউ এগুলি বলা হয়, ঠিক আছে? সো এটা হলো সাইডের থেকে দেখলে থিকনেস এটা। ওকে স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। আগামী ক্লাসেও তোমরা ক্যালকুলেটর, খাতা এগুলি নিয়ে রেডি থাকবা। কালকে আমরা 2টা অঙ্ক করব, 2টা অঙ্ক করলে এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ অল। আমি তাহলে ক্লোজ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার